টু ইয়ার ইটার্নিটির আগের এপিসোডে আমরা দেখেছিলাম পেঁচাটি উড়ে এসে মেয়েটির কাঁধে এসে বসেছিল। আরে পেঁচাটিকে দেখেই আমরা চিনতে পেরেছিলাম যে এই মেয়েটাই হচ্ছে টিনারি। তারপরে টিনারি ইসামেকে তার পরিচয় দেয়। টিনারির আসল নাম জেনে ইসামে বলে উঠলো, আমি তোমার সম্বন্ধে জানি, কেননা আমার দিদার বায়োমেট্রিক বুকে তোমারও নাম উল্লেখ ছিল। কিন্তু তুমি এখন এখানে কি করছো? তোমাকে তো জ্যানিড আইল্যান্ডে থাকা উচিত, তুমি তো সেই জ্যানিড আইল্যান্ডের লিডার ছিলে, তাই না? যার উত্তরে টিনারি বলে উঠলো, আমি এখন ওখানে না থাকলেও চলবে, কেননা সেখানে আমার সমস্ত কাজগুলো আমার বন্ধুরাই করে নিতে পারবে। আর এখনো কিছু অর্ধেক কাজ আমার পড়ে আছে যেগুলি আমাকে সম্পূর্ণ করতে হবে। আর অর্বের সাথে আমার পুরানো কিছু কাজও রয়েছে। যেটা শুনে ইসামে বলে উঠলো, তুমি এটা কিছুতে করতে পারবে না। তারপরে টিনারি ইসামের হাতে থাকা সে নকাশটার সম্বন্ধে কথাবার্তা বলতে লাগে। টিনারি ইসামেকে বলে যে তোমার হাতের মধ্যে নকাশটা কবজা করে আছে, এই কারণে আমি তোমাকে জানে মেরে দেবো। এই কথা বলে টিনারি ইসামের হাত ধরে নেয়। তারপরে যখন টিনারি ইসামের হাতে থাকা সে নকাশটার উপরে হামলা করতেই যাচ্ছিল, তখনই ইসামের হাতে থাকা নকাশটি বেরিয়ে আসে এবং টিনারির উপরে হামলা করে দেয়। আর আমরা দেখতে পাই নকাশের কিছু অংশ টিনারির হাতের মধ্যে ঢুকে যায়। এইসব দেখে টিনারি লিগার্ডকে বলে উঠলো, ইসামের উপরে হামলা করো। তখনই আমরা দেখতে পাই লিগার্ড ইসামের গলায় তার নখ বসিয়ে দেয়। এটার কারণে ইসামে অজ্ঞান হয়ে যায়। কিন্তু তখন ইসামের হাতে থাকা নকাশটি তার শক্তির সাহায্যে ইসামেকে ছেঁচড়ে বাইরে নিয়ে চলে যায়। টিনারি তাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার হাতের মধ্যে নকাশের কিছু অংশ থাকায় টিনারিও ওখানে অজ্ঞান হয়ে যায়। তার পরের সিনে আমরা দেখতে পাই অর্বের জ্ঞান ফিরে গেছে এবং জ্ঞান ফেরার পর তার সামনে একটা বয়স্ক লোককে দেখতে পায়। বয়স্ক লোকটা বলে উঠলো, আমি এই গ্রামেরই একজন সদস্য। এই কথা শুনে অর্ব তাকে জিজ্ঞেস করে যে আগের দিন রাত্রিরে কি হয়েছিল। তখনই বয়স্ক লোকটা অর্বকে তার পেছনে আসতে বলে এবং অর্বকে টিনারির কাছে নিয়ে যায়। সেখানে টিনারি অর্বকে বলে উঠলো, আগের দিন রাত্রিরে ইসামের হাতে থাকা সে নকাশটি আমার উপরে হামলা করে দিয়েছে। তারপরে অর্ব তাদেরকে জিজ্ঞেস করলো যে ইসামে এখন কোথায় আছে। যার উত্তরে ডাক্তারটি বলে উঠলো, ইসামেকে নকাশটি তার সঙ্গে নিয়ে গেছে। এসবের মধ্যে আমরা দেখতে পাই টিনারির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, যার কারণে তার মুখ থেকে অনবরত রক্ত বেরোচ্ছে। এসব দেখার পরে অর্ব ডাক্তারটিকে বলে উঠলো, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। কিন্তু তখনই টিনারি অর্বকে তার কাছে ডেকে একবার হাসতে বলে। তারপরে আমরা দেখতে পাই ডাক্তারটি টিনারিকে তার মন পছন্দের ওয়াইন দিয়ে দেয়। আর এও বলে যে আমার এখন আর করার কিছু নেই। এই কথা শুনে অর্ব বলে উঠলো, শুধু আমারই জন্য আমার চোখের সামনে আরো একজন মরে যাবে। তারপরে টিনারি অর্বকে বলে উঠলো, তুমি কি আমার সঙ্গে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে? যেটা শুনে অর্ব বলে উঠলো, এটা যদি তোমার শেষ ইচ্ছা হয় তাহলে আমি এটা পূরণ করব। তারপরে টিনারি বলে উঠলো, আমি শুনেছি যে তুমি 40 বছর ধরে একটি আইল্যান্ডের মধ্যে লুকিয়েছিলে, আর তুমি এই 40 বছরে কি কি করেছো আমি সেটা সম্বন্ধে জানতে চাই। যার উত্তরে অর্ব বলে উঠলো, আমি এই বিগত 40 বছরে নকাশদেরকে খুঁজে তাদেরকে মেরেছি, তারপরে তাদের মাংস পুড়িয়ে খেয়েছি। এইসব শুনে টিনারি বলে উঠলো, শুধু এইটুকুই? তারপরে বলে উঠলো, একদম না, আমি এই 40 বছরে অনেক ট্রেনিংও করেছি। তারপরে টিনারি অর্বকে জিজ্ঞেস করে যে তুমি জ্যানিড আইল্যান্ড কিসের জন্য ছেড়েছো। যার উত্তরে অর্ব বলে উঠলো, আমি এটা কখনোই চাইতাম না যে আমার কারণে আমার কাছের কোনো লোক মারা যায়, এই কারণে আমি সেই আইল্যান্ড থেকে চলে এসেছি। তারপরে টিনারি অর্বকে বলে উঠলো, আমি তোমার সমস্ত রূপ দেখতে চাই, আর এটাই আমার জীবনের শেষ ইচ্ছা। তারপরে অর্ব একের পর এক সবার রূপ নিতেই থাকে, কিন্তু সকলের রূপ নেওয়ার কারণে অর্বের আগের কথা আবারও মনে পড়ে যায়, যার কারণে অর্ব আরো উদাস হয়ে যায় এবং অবশেষে সে ওপ্পার রূপ নিতে চায়। এবং তারপরে সে যখন স্যান্ডেল এবং টিনারির রূপ নিতে যাচ্ছিল তখন সে এমনটা করতে পারলো না। তারপরে ওর বুঝতে পারলো যে স্যান্ডেল এবং টিনারি এখনো জীবিত আছে। এটা শুনে ডাক্তারটি একটু মুচকি হাসে এবং বলে উঠলো, এটা শুনে অনেক ভালো লাগলো। তখনই আমরা দেখতে পাই টিনারির শরীর আরো খারাপ হয়ে যায়। তারপরে টিনারি অর্বকে জিজ্ঞেস করলো, তুমি তো টিনারির সঙ্গে অনেক দিনই কাটিয়েছো, তা তুমি কি এটা বলতে পারবে যে টিনারির পছন্দের জিনিসটা আসলে কি ছিল? আসলে অর্ব এটা জানতো না যে এরা দুজনেই হচ্ছে টিনারি এবং স্যান্ডেল। তখন টিনারির উত্তরে অর্ব বলে উঠলো, টিনারি আমার জন্য অনেক লড়াই করেছে। তখনই টিনারি অর্বকে বলে উঠলো, তোমার আশেপাশের কাছের লোকদেরকে তুমি সবসময় তাদেরকে মনে রাখবে, তুমি এটা মাথায় রাখবে, তুমি যেন তাদেরকে কখনো ভুলে যেও না। তখনই সিন চেঞ্জ হয় এবং তার পরের সিনে আমরা দেখতে পাই স্যান্ডেল সেইখান থেকে জ্যানিড আইল্যান্ডে চলে যাচ্ছিল এবং সে অর্বকে বলেছিল যে তার মরে যাওয়ার ঘটনাটা সেখানে সবার সামনে তুলে ধরতে হবে এবং সে যাওয়ার আগে অর্বের কাছ থেকে ক্ষমা চায়, আমাকে ক্ষমা করে দাও তোমার খাবারে বিষ মেশানোর জন্য। যেটা শুনে অর্ব বলে উঠলো, তুমি আমার খাবারের মধ্যে বিষ মিশিয়েছিলে কেন? আর এও বলে যে তোমার নাম কি? যার উত্তরে স্যান্ডেল বলে উঠলো, আমি তোমাকে এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না, কেননা এটাও তার শেষ ইচ্ছা ছিল, আর আমরা দুজনেই তোমাকে অনেক ভালোবাসতাম। এই কথা বলে স্যান্ডেল সেইখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই অর্ব একাই বসে আছে। তারপরে সে টিনারির রূপ নেওয়ার চেষ্টা করে এবং সে টিনারির রূপ নিতে সক্ষম হয়ে যায়। তারপরে সে টিনারির ডায়েরিটা নোটিস করে এবং সে যখন টিনারির ডায়েরিটা খুলে দেখে তখন অর্ব বুঝতে পারে ওই মেয়েটাই আসলে টিনারি ছিল। অর্ব যখন এটা সম্বন্ধে জানতে পায় তখন সে অনেক বেশি ভেঙে পড়ে। তখনই সে দাঁড়িয়ে টিনারির কথা মনে করতে লাগে। তারপরে সিনে আমরা দেখতে পাই অর্ব জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছে
আছে আমার এখন কি করা উচিত। আমি এখন সেই সমস্ত লোকগুলোকে খুঁজবো যারা আমার ফিলিংস বুঝতে পারবে। অর্ব যখন এইসব ভাবছিল তখনই সেখানে অর্বের ক্রিয়েটার এসে তাকে বলে তোমার জন্য দুটো ভালো খবর আছে। এটা শুনে অর্ব বলে উঠলো কেমন ভালো খবর। তখন ক্রিয়েটার বলে উঠলো দু জায়গাতে নকাশরা হামলা করেছে। এটা শুনে অর্ব বলে উঠলো তো এতে ভালোর কি আছে। তখনই আমরা দেখতে পাই অর্বের ক্রিয়েটার সেখান থেকে চলে যায় কেননা সেখানে ইসামে পৌঁছে গিয়েছিল। অর্বকে দেখার পরে ইসামে বলে উঠলো তো তুমি এখানে আছো। ইসামের অবস্থা অনেক খারাপ ছিল যেটা দেখে অর্ব ইসামেকে বলে উঠলো তুমি কি ঠিক আছো। তারপরে ইসামে বলে উঠলো আমার বন্ধুরা আমাকে বাঁচিয়েছে আর সেদিন রাত্রিরে আমি কি ভুল কিছু করেছিলাম। ইসামের এই কথা শুনে অর্ব টিনারির রূপ নিয়ে নেয়। টিনারিকে দেখে ইসামে অনেক ভয় পেয়ে যায়। তখনই অর্ব একটি তরোয়াল বের করে এবং ইসামের উপরে হামলা করে দেয়। তখনই নৌকা সেই হামলাটা থেকে ইসামেকে বাঁচিয়ে নেয়। তারপরে ইসামে অর্বকে বলে উঠলো আমি আর আগের মতো আমার বডিকে কন্ট্রোল করতে পারছি না আর আমি কথা দিচ্ছি আমি এরপর থেকে তোমার সঙ্গে দেখা করার জন্য আর আসবো না। তখনই অর্ব সামনে এগিয়ে আসে এবং ইসামেকে বলে উঠলো আমি তোমাকে এমনটা করতে সাহায্য করব। তারপরে অর্ব নেকের রূপ নিয়ে নেয় এবং ইসামেকে তার পেছনে আসতে বলে। তারপরে সন্ধ্যার সময় আমরা দেখতে পাই ওরা দুজনে এক জায়গায় আগুন জ্বালিয়ে বসে আছে। তখন সেখানে অর্ব ইসামেকে একটা কাপড় দেয় আর বলে তুমি এটা দিয়ে তোমার হাতটা বাঁধো। তারপরে ইসামে সেই কাপড়টা দিয়ে তার হাতটা বেঁধে নেয়। তারপরে অর্ব ইসামেকে বলে উঠলো তো এখন তুমি তোমার ঘরে ফিরে কি করবে। এর উত্তরে ইসামে বলে উঠলো আমি এখন আমাদের ক্ল্যানের মধ্যে গিয়ে গার্ডিয়ানকে লিড করব আর ভবিষ্যতে আমার যদি কোনো সন্তান হয় তাহলে আমি আমার রক্ত আমার সন্তানের বডিতে ট্রান্সফার করে দেবো। এটা শুনে অর্ব বলে উঠলো তুমি এমনটা কেন করতে চাও। যার উত্তরে ইসামে বলে উঠলো আজ তোমার সঙ্গে আমার শেষ দিন তাই আমি তোমাকে সমস্ত সত্যি কথা বলবো। আমার দিদার একটা স্বপ্ন ছিল যেটা একের পর এক জেনারেশনে আমাদের কাছে এসেছে। আমার দিদা আমার মাকে পাস করেছিল এবং আমার মা আমাকে, তাই এখন আমি আমার সন্তানকে এটা পাস করতে চাই আর আমি চাই আমার সন্তানের বাবা তুমি হও। এই কথা শুনে ওর বলে উঠলো তাহলে কি এটাই তোমার লক্ষ্য। যার উত্তরে ইসামে বলে উঠলো হ্যাঁ। তখন ওর বলে উঠলো আমি জানি না এমনটা কি করে হয়। এটা শুনে ইসামে বলে উঠলো আমি জানি এমনটা কি করে হয়। ক্ল্যানের মধ্যে একজন বয়স্ক মহিলা আমাকে বলেছিল আমি অনেক জনের সঙ্গে চেষ্টা করেছিলাম কিন্তু তবুও আমি মা হতে পারিনি, তাই আমি চাই এখন আমার লক্ষ্যটা তুমি সম্পূর্ণ করো। যার উত্তরে ওর বলে উঠলো এমনটা করার জন্য তোমার বয়স এখন অনেক কম। তারপরে ইসামে বলে উঠলো আমি এখন অনেক প্রাউড হয়ে ঘরের মধ্যে যেতে পারবো। আর অর্ব এখন এইদিকে ভাবছে আমার জীবনে এখন এমন একজনের প্রয়োজন যে আমার সমস্ত ফিলিংস বুঝতে পারবে। তারপরে এই দুজনের মধ্যে নানান রকমের কথা হয়। পরের দিন সকালে আমরা দেখতে পাই গার্ডিয়ানের সৈনিকরা এসে ইসামেকে চারিদিকে খোঁজাখুঁজি করছে। এসব দেখে অর্ব সিনের রূপ নিয়ে ইসামেকে তার কোলে তুলে সৈনিকদের হাতে তুলে দেয়। ইসামে তখন ঘায়েল হয়েছিল। তখনই অর্ব ইসামেকে তাদের হাতে তুলে বলে আমি একে জঙ্গলের মধ্যে পেয়েছি, এর উপরে নকাশরা হামলা করে দিয়েছিল। তখনই অর্ব তার আসল রূপ নিয়ে বলে আমি চাইলেই একে যখন খুশি তখন জানে মেরে দিতে পারবো। অর্বের এই কথা শুনে তারা ইসামেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে অর্বের ক্রিয়েটার অর্বের কাছে এসে বলে তাহলে তুমি কি সত্যি বাবা হতে চলেছো। যেটার উত্তরে অর্ব বলে উঠলো আমাদের মধ্যে এমনটা কিছুই হয়নি। এই কথা শুনে অর্বের ক্রিয়েটার অর্বকে বলে উঠলো তোমার যদি মনে ইচ্ছা জাগে তাহলে তুমি শহরের মধ্যে যেতে পারো। তারপরে অর্ব শহরের মধ্যে যেতে রাজি হয়ে যায়। শহরের মধ্যে ঘুরতে ঘুরতে অর্ব একটা দোকান দেখতে পায়। দোকানে অনেকগুলো চিকেন দেখে অর্ব সেই চিকেন গুলো কেনার জন্য এগিয়ে যায়, কিন্তু অর্বের কাছে পয়সা না থাকার কারণে ব্যক্তিটা অর্বকে চিকেন দিতে রাজি হয় না। তারপরে অর্ব তাকে একটা তরোয়াল দেয়, এর বিনিময়ে আমাকে কিছু চিকেন দাও, কিন্তু তবুও ব্যক্তিটা এই ডিলে রাজি হয় না। তারপরে অর্ব তাকে 3টে তরোয়াল দেয়, যেটা নেওয়ার পরে ব্যক্তিটা অর্বকে চিকেন দিয়ে দেয়। আস্তে আস্তে এই শহরটা অর্বকে অনেক ভালো লাগতে লাগে, কিন্তু সে এটা জানতো যে সে এক জায়গাতে 3 দিনের বেশি থাকতে পারবে না, কেননা নকাশরা 3 দিন পর পর অর্বের উপরে হামলা করতেই থাকতো। অর্ব 2 দিন তো শহরের মধ্যে কাটেনি তো, কিন্তু তৃতীয় দিন সে শহরের বাইরে থাকতো আর শহরের বাইরে সে নকাশগুলোকে মেরে দিত। এরকমই করতে করতে অর্ব আরো অনেক শহরে ঘোরাঘুরি করতে লাগে, কিন্তু এইসবের মাঝে অর্ব নতুন নতুন জিনিসের সম্বন্ধে জানতে পেরেছিল, যেমন নতুন হাতিয়ারের সম্বন্ধে বুঝতে পেরেছিল আর কিছু পশু পশু স্কিলও অর্ব শিখেছিল। এরকমই যখন একদিন অর্ব ঘোরাঘুরি করছিল তখনই সেখানে একটি গার্ডিয়ান্সের টিম মেম্বার চলে আসে। মেয়েটাকে দেখে অর্ব বলে উঠলো এখনো কি গার্ডিয়ান্সদের অস্তিত্ব আছে। অর্বের এই কথা শুনে মেয়েটা বলে উঠলো আমরা প্রতিটা দেশের আলাদা আলাদা জায়গায় গিয়ে গার্ডিয়ানের মধ্যে আরো লোকজন জড়ো করছি। তারপরে মেয়েটা অর্বকে বাইরে নিয়ে এসে গার্ডিয়ানদের ফ্ল্যাগ দেখায় এবং বলে উঠলো আমরা প্রতিটা মুহূর্তে নকাশদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত থাকি। তারপরে অর্ব সে মেয়েটিকে বলে ওঠে তুমি কি ইসামের মেয়ে। যার উত্তরে মেয়েটা হ্যাঁ বললো। তারপরে আমরা বুঝতে পারি আলাদা শহরে ঘুরতে ঘুরতে অর্বের আরো কিছু বছর কেটে গিয়েছিল আর সে মেয়েটা গর্ভবতী ছিল। তারপরে সে মেয়েটা বলে উঠলো আমার এই সন্তানটা হায়াসের স্বপ্নকে আরো এগিয়ে নিয়ে যাবে। তারপরে সিনগুলো আমাদেরকে অনেক ফাস্ট ফরওয়ার্ডে দেখানো হয়, যেখানে হায়াসের মেয়েরা
অর্পকে একে একে ইমপ্রেস করতে আসে, কিন্তু আমাদের অর্প কাউকেই পাত্তা দেয় না। এরকম করতে করতে আরো কিছু বছর কেটে যায়। তারপরে আমরা অর্পকে দেখতে পাই যে কিনা শুয়ে শুয়ে নোবেল পড়ছিল। তখনই সেখানে গার্ডিয়ানদের একটি মেম্বার আসে। তখন সেই ব্যক্তিটা অর্পকে বলে উঠলো, তুমি এখন কি পড়ছো? যার উত্তরে অর্প বলল, আমি রান্না বান্নার সম্বন্ধে পড়ছিলাম। তারপরে অর্প তাকে জিজ্ঞেস করে যে তুমি কে? যার উত্তরে সে ব্যক্তিটা বলে উঠলো, আমি গার্ডিয়ান টিমের 6 নম্বর মেম্বার। এই কথা শুনে অর্প বলে উঠলো, তুমি একজন ছেলে তাই না? তো গাইস, এর সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়। সিজন 2 এর এই এপিসোডগুলো দেখতে আপনাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। বাকি এই এপিসোডটা নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই সেটার রিপ্লাই করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।